ওকে। আমরা তাহলে আজকের ক্লাসটা হচ্ছে শুরু করছি। আমাদের আজকের প্রথম ক্লাসটা হচ্ছে ইংলিশ লিটারেচার ক্লাস। সো যেহেতু লিটারেচার ক্লাস, এবং আমরা এর আগেও একবার বলেছি যে ইংলিশে টোটাল মার্কস হচ্ছে 20। তো 20-র মধ্যে আমরা ধরে নিলাম যে 10 মার্কস হচ্ছে লিটারেচারে, 10 মার্কস হচ্ছে আপনার গ্রামারে। তো আমরা ফার্স্টে একটু ফাইন্ড আউট করি গতবারের কোয়েশ্চেন থেকে যে অ্যাকচুয়ালি কি জিনিসটা ট্রু কিনা। হ্যাঁ, আচ্ছা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশের একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আপনার আহ ইডিয়মস এন্ড ফ্রেজ। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে গতবার হচ্ছে ইংলিশের কোয়েশ্চেনটা অনেক ইজি ছিল। সবসময় এমন হবে নট নেসেসারিলি। তারপর হচ্ছে দেখেন স্পেলিং থেকে কোয়েশ্চেন আসছে। আমরা কিন্তু আপনাদেরকে ডেইলি হচ্ছে কিছু ওয়ার্ডের পিডিএফ দিব। সো আপনারা সেখান থেকে ওয়ার্ড যেমন শিখতে পারবেন, একই সাথে হচ্ছে আপনারা আহ, মানে হচ্ছে আহ, এটাকে কি বলে, বানানো শিখতে পারবেন। খুব বেশি দিব না, মানে যেগুলো হচ্ছে যে আপনাদের জন্য হাই ভোল্টেজ ওয়ার্ড আর কি। ঠিক আছে, খুব বেশি দিব না। আচ্ছা, ডিসক্লেমারটা হচ্ছে আপনাদের ইংলিশে কিন্তু কোয়েশ্চেন, অর্থাৎ ইংলিশ গ্রামারের কোয়েশ্চেন হচ্ছে, সরি, ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক হচ্ছে রিপিটেশন হয়। আর গ্রামারেরটা যেটা হবে, গ্রামারের রুলস গুলো যদি আপনি মোটামুটি পারেন, সাপোজ খুব বেশি না, 20 থেকে 25টার মতো রুলস যদি আপনি মোটামুটি পারেন, তাহলে আপনার গ্রামার হচ্ছে আপনি শিওর হয়ে দাগায় আসতে পারবেন। মানে এখানে আপনার হচ্ছে কোনো টেনশন করতে হবে না যে হয়েছে নাকি হয় নাই। তবে হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা বিষয় যেটা, এটা যেহেতু 100 মার্কসের কোয়েশ্চেন, আপনাদের কিন্তু অ্যাটলিস্ট 70, মানে যদিও সেভ হচ্ছে 60, বাট অ্যাটলিস্ট 70 হচ্ছে আপনারা ট্রাই করবে যে মানে কারেক্ট আনসার করতে আর কি। এটার কারণ হচ্ছে অনেকেই ভালো পরীক্ষা দিবে। এই যে এখন বিসিএস এর জন্য প্রস্তুতি সবাই নিচ্ছে, অনেকেই ভালো পরীক্ষা দিবে। সো এটা আপনাদের জন্য একদিকে অ্যাডভান্টেজ আর একদিকে হচ্ছে মিসঅ্যাডভান্টেজ। দেখেন ওয়ার্ড থেকে কতগুলো কোশ্চেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে আমরা ওয়ার্ড কি দিব, ওয়ার্ডের হচ্ছে পিডিএফ দিব। আপনাদের কিন্তু ডেইলি টাস্ক থাকবে হচ্ছে এই ওয়ার্ড গুলো হচ্ছে শিখা, এবং আমাদের ডেইলি পরীক্ষা যেগুলো হবে আপনাদেরকে আমি তো ক্লাস রুটিন দিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে আপনারা পরীক্ষার রুটিনও পাইছেন। তো পরীক্ষাতে কিন্তু ডেইলি যে টপিকের উপরে পড়াবো সেটার উপরে পরীক্ষা হবে, সেই সাথে ডেইলি হচ্ছে আপনাদেরকে আমরা যে ওয়ার্ডের লিস্ট দিব সেখান থেকে ওয়ার্ড থাকবে। আর নতুন কিছু দিব না। আপনাদের শিখতে হবে হচ্ছে ডেইলি যে টপিকটা থেকে পড়াচ্ছি সেটা, এবং সেই সাথে হচ্ছে ইংলিশ যে ওয়ার্ড দিচ্ছি সেটা। এই দুইটা জিনিস শিখলে আপনাদের মোটামুটি কাভার হয়ে যাবে। অনেক কিছু পড়া লাগবে এমন না। দেখেন, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এগুলো নিয়ম শিখলেই আপনারা পেরে যাবেন। ওয়ার্ডটা হচ্ছে একটু টাইম নিয়ে শিখা লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওয়ার্ডের উপরে একটু গুরুত্ব দিই। হ্যাঁ। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইজি। দেখেন দেখেন, কামন, ইটস টাইম টু গো টু হোম, হিয়ার হোম ইজ, মানে ইটস টাইম টু গো টু হোম, ইটস টাইম টু গো হোম। হ্যাঁ, তো এইখানে হলো যে টোটালি এই জিনিসটাকে আপনি নিয়মে ফেলে, মানে আপনার যদি মনে হয় যে এটা কি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি কি হবে, এটা নিয়ে আপনি কনফিউজ, আপনি এটাকে টোটালি নিয়মে ফেলে হচ্ছে ব্যাখ্যা করতে পারবেন। এই নিয়মটাতে আমরা আজকে যাচ্ছি না, যেহেতু এটা হচ্ছে গ্রামারের নিয়ম। বাট আমি আপনাদেরকে হচ্ছে এগুলো সবগুলো নিয়মে ফেলে কিভাবে করে ফেলতে পারবেন দেখাবো। এবং আপনারা শিওর থাকতে পারেন যে একদম ইজি হচ্ছে আসে, মানে নিয়মে ফেলে করে ফেলতে পারবেন এরকমই আসে, কঠিন আসে না। বোথ মাস্কুলিন এন্ড ফেমিনিন জেন্ডার। তারপর হচ্ছে মানে এলজিডির পরীক্ষাটাতে আপনার টেকনিক্যালে আপনাকে যত বেশি না মানে হচ্ছে কষ্ট করতে হবে আর কি, নন টেকনিক্যালের উপরে একটু কষ্ট করতে হবে। তার মধ্যে ইংলিশ একটা বড় পার্ট, কারণ আপনাদেরকে কিন্তু এই যে আমি ইংলিশের যে ক্লাস নিব, অর্থাৎ গ্রামারের ক্লাস নিব, লিটারেচারের ক্লাস নিব, তার মধ্যে রিটেনে কিন্তু আপনাদের আর লিটারেচারটা আসবে না, আসবে কিন্তু গ্রামার। সো এই দেখেন, এখানে কিন্তু লিটারেচার থেকে তেমন কোনো কোয়েশ্চেনই ছিল না, ঠিক আছে? দেখছেন, লিটারেচার থেকে তেমন কোনো কোয়েশ্চেনই নাই, সবই হচ্ছে গ্রামার। বাট লিটারেচার থেকে যে কোয়েশ্চেন হবে না, এটা কিন্তু আপনি শিওরলি বলতে পারবেন না। এটার কারণ হচ্ছে কি, বাংলাতে কিন্তু লিটারেচার থেকে কোয়েশ্চেন আছে। দ্যাট মিনস আপনাকে ইংলিশ লিটারেচারও একদম অল্প করে দেখতে হবে। সো আপনি মাথায় রাখেন যে আপনার ইংলিশে যে কোয়েশ্চেন থাকবে 20, সে পুরোটাই হচ্ছে গ্রামারে থাকতে পারে। আমি এটা জাস্ট একটু দেখালাম, এখানে আমি লিখে দিচ্ছি যে ইংলিশের যে 20 মার্কস, হ্যাঁ, তার মধ্যে গ্রামারে হচ্ছে পুরোটাই থাকতে পারে, 20 থাকতে পারে, অথবা গ্রামারে হচ্ছে আপনাদের 15,
আর লিটারেচারে হচ্ছে 5। এটা হচ্ছে হতে পারে, হ্যাঁ। কারণ আপনারা তো গতবারের প্রশ্ন দেখে বুঝলেন। সো বিষয়টা হচ্ছে এটা, আপনাদেরকে হচ্ছে গ্রামারের উপরে এবং ওয়ার্ডের উপরে দেখছেন তো, ওয়ার্ড থেকে মনে হয় 5-6টা কোয়েশ্চেন ছিল। আর গ্রামারের যে রুলস এগুলি থেকে সব মানে হচ্ছে প্রশ্ন হচ্ছে কমন পড়ে যাবে। সো আপনাদের হচ্ছে এগুলোর উপরে একটু বেশি ফোকাস করতে হবে। আমরা কিন্তু ইংলিশ লিটারেচারের উপরে খুব বেশি না, মাত্র 3টা ক্লাস রাখছি। আর রিটেনে কিন্তু আপনার যেহেতু ফোকাস রাইটিং লিখতে হবে, এবং হচ্ছে ট্রান্সলেশন লিখতে হবে, ট্রান্সলেশনটাও আপনার অ্যাকচুয়ালি ইংলিশ থেকে বাংলা করা, মানে বাংলা টু ইংলিশ না, ইংলিশ টু বেঙ্গলি। সো ওটা অ্যাকচুয়ালি খুব বেশি টাফ না। টাফ হচ্ছে আপনার বাংলাতে যে ফোকাসটা লিখবেন এবং ইংলিশে যে ফোকাসটা লিখবেন। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি ফোকাস কিভাবে লিখতে হয় এটার উপরে একটা আইডিয়া হচ্ছে দিয়ে রাখবো, ট্রান্সলেশনের উপরে একটা আইডিয়া দিয়ে রাখবো, তাহলে আপনাদের জন্য মানে রিটেনটা অনেক ইজিয়ার হয়ে যাবে আর কি। তবে এগুলো এখন না, আর পরে। আগে আপনাদের মানে অ্যাটলিস্ট এই রোজাতে হচ্ছে আপনাদের প্রিলিড ক্লাসগুলো আমি মোটামুটি আগায় নেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন যেহেতু আপনারা দেখছেন যে ইংলিশ লিটারেচারের প্রশ্ন বেশি আসে না, তখন দেখা যাবে যে আপনার হয়তোবা, আচ্ছা এটা হচ্ছে বিসিএস এর, এটা কেটে দিলাম। আপনার হয়তোবা এখন আপনি ডিসহার্টেন ফিল করবেন যে না তাহলে ইংলিশ লিটারেচারটা আমি পড়বো কিনা। আপনি একটু পড়ে যাবেন, কেন জানেন? কারণ হচ্ছে যেমন আপনার সাথে কম্পিটিটররা থাকবে হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট, তো ওনারা তো অবশ্যই ইংলিশ লিটারেচারের এই যে 15 মাসের প্রিপারেশন তো ওনারা নিবেই। এখন আপনি যদি না নিয়ে যান এবং যদি ইংলিশ লিটারেচার থেকে 2-3টা একদম ইজি কোয়েশ্চেন চলে আসে, আমি বললাম ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেন কি হবে, এগুলো এভাবে চিন্তা করতে হবে না। আপনার হবে কি প্রিভিয়াস ইয়ারের রিপিট। প্রিভিয়াস ইয়ার মানে কি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের রিপিট। আপনারা জাস্ট বিসিএস এর প্রিভিয়াস ইয়ার সবগুলো দেখবেন, সবগুলো দেখবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে তো অনেকগুলো কঠিন কঠিন কোয়েশ্চেন আছে। আপনি হচ্ছে কিভাবে কোন ক্যাটাগরিতে ভাগ করে দেখবেন? ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের এখানে ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেন বেশ ইজি আসে, আমি বলবো যে কোন সাহিত্যিক কি রচনা করেছেন। আমি বলবো প্রথমত, আচ্ছা না, প্রথমত হচ্ছে যে যুগ বিভাগ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কোন সাহিত্যিক কি রচনা করেছেন, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে কি কোট। এই তিনটাকেই আমি জাস্ট হচ্ছে প্রেফারেন্স দিব, ঠিক আছে। আপনি 4 নাম্বারে ক্যারেক্টারকেও রাখতে পারেন, বাট ক্যারেক্টার আসলে অনেক কঠিন, এটা হচ্ছে টাফ, এটা আসলে রাখার দরকার নেই, আপনি এই কোট পর্যন্ত রাখেন। যুগ বিভাগ দেখতে হবে কোন সাহিত্যিক কি রচনা করেছেন, তার মধ্যে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট বলে দিব, সেটা দেখবেন। আর হচ্ছে কিছু সাহিত্যিকের কিছু কোট হচ্ছে দেখে গেলে আমার মনে হয় ইংলিশে এর চেয়ে বেশি কিছু আপনাদের লাগবে না, ঠিক আছে। আর বেশি দেখলেনই তো যে গ্রামার থেকেই হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, তারপর হচ্ছে ওয়ার্ড থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। সো প্রতিদিন কিন্তু ওয়ার্ড শেখার পিছনে আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে, মানে ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে স্পেলিং দেখা, হ্যাঁ। এটা কারণ হচ্ছে আপনি যদি লং টাইমে জিনিসটা না শিখেন, তাহলে কিন্তু আপনার এটা মানে এটা হচ্ছে আপনার মনে থাকবে না, এটা কিন্তু আপনার রিটেনেও কাজে লাগবে। বা ইভেন আপনি যদি বিসিএস দেন বা অন্য যে কোনো পরীক্ষা দেন, ব্যাংকের পরীক্ষা দেন, সবখানে কাজে লাগবে। দ্যাটস ওয়াই আপনি এখন থেকে হচ্ছে শুরু করেন। আচ্ছা, ইংলিশ সাহিত্য প্রস্তুতি কিভাবে নিব, এটা যেহেতু আমি বিসিএস এর জন্য হচ্ছে বানিয়েছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্ট। আমি আপনাদেরকে বলবো কিভাবে সহজে নিব ফর এলজিডি অথবা নন ক্যাডার, হ্যাঁ। এগুলোর জন্য হচ্ছে একদম ইজি। এগুলোর জন্য হচ্ছে একটা হচ্ছে বিসিএস অর নন ক্যাডার প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা জব সলিউশনে পাবেন, অথবা আপনারা যে ওই যে মিরাকেলের একটা বিসিএস এর যেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের বই আছে, সেখানেও হচ্ছে আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, অথবা ডাইজেস্টও পাবেন, কিন্তু ডাইজেস্টে আমার মনে হয় সব কোশ্চেন থাকে না, আমি এই জন্য জব সলিউশনটা একটু প্রেফার করি। জব সলিউশনটা কিনলে আপনাদের কাছে হচ্ছে সব কোশ্চেন ব্যাংক গুলো থাকবে, এবং আম, আপনার হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিতেও ইজি হবে, ব্যাংকের প্রিপারেশন নিতেও ইজি হবে, সবগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যুগ বিভাগ। যুগ বিভাগ তো মানে বুঝছেন, মানে কোন সময়কালটা কোন, মানে কোন কত বছর থেকে কত বছর পর্যন্ত, এটা হচ্ছে যুগ বিভাগ। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্য এবং রচয়িতা, জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখলেই হবে। আর 4 হচ্ছে কি কোড, এটাও ইম্পর্টেন্ট গুলো দেখলেই হবে।
তাহলে ডান। আচ্ছা, এবার চলে আসেন আজকে আমাদের যেটা টপিক। এখন এটা থেকে চলে গেলাম, এটা হচ্ছে বিসিএস এর গুলো দেখানো হয়েছিল, ওগুলো দেখার দরকার নেই। ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আপনাদেরকে যে এই অংশগুলো জাস্ট অ্যানোটেট করতেছি সেগুলোই মানে আলাদা করে হচ্ছে পিডিএফ করে দিয়ে দিব আর কি। এই ফুল পিডিএফটা হয়তো বা পাবেন না, আপনাদেরকে যেতটুকু আমি হচ্ছে অ্যানোটেট করতেছি অর্থাৎ যতটুকু আপনাদের কাজে লাগবে ততটুকু হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। হুম। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি আসে, একদম ইজি কোয়েশ্চেন আসে, এখান থেকেই আসবে। আমরা জানি যে ওল্ড ইংলিশ যে পিরিয়ডটা, এটা কিন্তু আমাদের সাহিত্যের যেটা ওল্ড বাংলার যে সাহিত্য পিরিয়ড তার থেকে অনেক আগে, 450 থেকে 1066, ঠিক আছে, যেটাকে হচ্ছে অ্যাংলো স্যাক্সন হচ্ছে পিরিয়ড বলে। আচ্ছা, এরপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, যেটা হচ্ছে 1066 থেকে 1500। ওই মিডল ইংলিশ পিরিয়ডটাকে হচ্ছে তিনটা অংশে বিভক্ত করা হয়। অ্যাংলো স্যাক্সনের পর হচ্ছে অ্যাংলো নরমান, তারপর হচ্ছে এজ অফ চসার। চসার হলো যে ওই সময়কার মানে প্রধানতর কবি ছিলেন আর কি। তারপর হচ্ছে ব্যারন এজ, অর্থাৎ যে যে হচ্ছে কোনো কিছু রচিত হয় না, ঠিক আছে, 1400 থেকে 1445। আচ্ছা, এটা মনে রাখতে একটু কষ্ট হয়। আপনি দেখবেন যে বাংলা সাহিত্যটা অনেক ইজিলি মনে রাখা যায়, কিন্তু ইংরেজিটা মনে রাখতে একটু কষ্ট হয়। তো যেহেতু মনে রাখতে কষ্ট হয়, আমি আপনাদেরকে একটা সাজেশন দিব। সেটা হচ্ছে আপনারা খাতায় একটু এই নামগুলা, মানে অ্যাংলো স্যাক্সন, সেটার পাশে হচ্ছে যে 450 থেকে 1066, তারপর হচ্ছে মিডল ইংলিশ, সেখানে হচ্ছে 1066 থেকে 1500, 1500-র মধ্যে আবার তিনটা ভাগ করা হয়েছে, এগুলো একটু নিজেরা নিজেরা হচ্ছে হাতে লিখবেন। হাতে লিখলে আপনি দেখবেন যে এটা আপনার মাথায় বসে গেছে। এটা যেহেতু জাস্ট সংখ্যা, কিছুই না, এটা জাস্ট সংখ্যা, এটা দেখবেন আপনার মাথায় বসে গেছে। আচ্ছা, রেনাইসেন্স পিরিয়ড, সেটা কি? সেটার একটা প্রিপারেটরি অফ রেনাইসেন্স, সেটা হচ্ছে যে 1500 থেকে 1558। তো 1558 থেকে কেন হচ্ছে এলিজাবেথা নিচ ধরা হয়? ওই বছরই কিন্তু আপনার জন্মগ্রহণ করছিল। আম, ওনার নাম কি, না ওই বছরই কি জন্মগ্রহণ করছে, না সরি, ওই বছর মনে হয় জন্মগ্রহণ করে নাই। আম নট, মানে হচ্ছে কনফিউজড আর কি, তো মনে হয় এই বছরই জন্মগ্রহণ করছে ওই যে আহ শেক্সপিয়ার সম্ভবত এই বছরই জন্মগ্রহণ করছে। আচ্ছা, যাই হোক, এলিজাবেথান এইজ, জেকোবিয়ান এইজ, তারপর হচ্ছে ক্যারোলাইন এইজ, কমনওয়েলথ এইজ। আহ এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চারটা সাল খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। এবং মনে রাখার জন্য আমি আপনাদেরকে ইজি ওয়েজ যেটা বলতেছি সেটা হচ্ছে আপনাদেরকে এটা লিখে লিখে মনে রাখতে হবে। একটু লিখলে দেখবেন যে আপনাদের এটা বেশ ভালো মনে থাকতেছে। আচ্ছা, এরপর হচ্ছে নিউ ক্লাসিক পিরিয়ড, অর্থাৎ ফার্স্টে হচ্ছে কি, আমরা বাংলাতে যেরকম হচ্ছে জাস্ট তিনটা ভাগে ভাগ করে ফেলি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এখানে কিন্তু সেরকম না। প্রথমটা হচ্ছে কি ওল্ড, তারপরটা হচ্ছে মিডল, তারপরটা হচ্ছে কি রিনাইসেন্স বা হচ্ছে আপনাদের বিপ্লবের যুগ, সম্ভবত রিনাইসেন্স তো হচ্ছে, আমি কি ভুলে গেলাম, বিপ্লব তো না। আহ আচ্ছা, যাই হোক, বাংলাটা মনে রাখার দরকার নাই, রিনাইসেন্স পিরিয়ডই মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিউ ক্লাসিক পিরিয়ড। তো নিউ ক্লাসিক পিরিয়ডে গিয়ে কিন্তু আপনাদের আবারও একটা রেস্টোরেশন, অর্থাৎ প্রথমে তো দেখছেন যে প্রিপারেটরি অফ রিনাইসেন্স, এখানেও আবার সেরকম একটা নিউ ক্লাসিকে ঢুকার আগে হচ্ছে যে একটা প্রিপারেটরি এজ আছে, রেস্টোরেশন পিরিয়ড। তারপর হচ্ছে কি অগাস্টান এজ বা পোপের এজ, সেখানে উনি ছিল প্রধান। তারপর হচ্ছে এজ অফ জনসন, সেখানে উনি ছিল প্রধান, দ্যাটস ওনাদের নামে। আচ্ছা, তারপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে ওই যে অনেক অনেকগুলো হচ্ছে কবি ছিলেন, ওই কবিরা হচ্ছে যে যে সব লিরিক্যাল ব্যালাড লিখেছিলেন, ওই লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি রোমান্টিক পিরিয়ডের হচ্ছে সূচনা হয়। এই যে জাস্ট 34 ইয়ার্স, সেটাই হচ্ছে রোমান্টিক পিরিয়ড। হ্যাঁ, 1798 থেকে 1832, এর মধ্যে যে কোড গুলো আছে এগুলো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে কি ভিক্টোরিয়ান পিরিয়ড, দুইটা ভাগে ভাগ করা যায়, এটা লাগে না, এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, এই সালটা ইম্পর্টেন্ট, এই সালগুলো ইম্পর্টেন্ট, আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কি মডার্ন ইংলিশ পিরিয়ড। মডার্ন ইংলিশ পিরিয়ডকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এরপর তো পোস্ট মডার্ন পিরিয়ড। সো আমাদেরকে এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। মানে দেখবেন যে মডার্নটা খুবই ইজিলি মনে রাখা যায়, 901 থেকে 1901 থেকে 1910, তারপর হচ্ছে 1910 থেকে 1939, তারপর তো 1939 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে পোস্ট মডার্ন, এটা খুবই ইজিলি মনে থাকে। কিন্তু এর আগের যেগুলো, যেমন হচ্ছে অগাস্টন পিরিয়ড, তারপর হচ্ছে যে জনসন, এইজ অফ জনসন, এগুলো কিন্তু ইজিলি মনে থাকে না। সো আপনাদেরকে যেটা করতে হবে, একটু লিখে ফার্স্টে শিখতে হবে, লিখে শিখলে দেখবেন আপনাদের মনে থাকছে। আচ্ছা,
এই প্রশ্নটা কি কেউ আনসার করতে পারবেন, এজ অফ পোপ কখন শুরু হয়, বা কোন সময়কালটাকে হচ্ছে এজ অফ পোপ বলা হয়? কেউ একটু রিপ্লাই করে। ম্যাম বি আনসার, কোশ্চেন বি, আনসার বি। আনসার বি? আমরা একটু দেখে আসি। সি মনে হয়। না, সি তো হচ্ছে যে আপনার রোমান্টিক পিরিয়ড। পোপ, হ্যাঁ, রাইট। বি হচ্ছে আনসার। ঠিক আছে। তো এজ অফ পোপ কিন্তু অ্যাকচুয়ালি কি নিও ক্লাসিক পিরিয়ডের অন্তর্গত। হ্যাঁ, নিও ক্লাসিক। তো আপনাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে যে কোনটা আগে কোনটা পরে। যেমন নিও ক্লাসিকের আগে হচ্ছে কি রিনাইসেন্স। হুম, মানে আপনাদেরকে এটা আমি কেন শিখাচ্ছি, কোনো একটা কারণে আপনি সাপোজ আনসার ভুলে গেছেন, এখন আপনাকে প্রসেস অফ ইলিমিনেশনে যেতে হবে। সাপোজ অনেক ইজি কোয়েশ্চেন, স্টিল আপনি ভুলে গেছেন, হতেই পারে। এখন আপনাকে প্রসেস অফ ইলিমিনেশনে যেতে হবে, তো আপনার তো আশেপাশের কোনো একটা ইনফরমেশন আপনার মাথায় থাকতে হবে বা থাকতে পারে, তাহলে আপনি মাথায় রাখতে পারবেন কিন্তু। তো এই যে এজ অফ রিনাইসেন্স, এটা কিন্তু কত সালে শুরু আমরা দেখছি। আর এই সংখ্যাটা একদম মাথায় ভালো করে ঢুকাই ফেলেন, কারণ এটা কি, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এটাকে ধরেন যে একদম মাথায় ঢুকায় রাখেন যে 1798 থেকে 1832, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সো আপনি যদি কোনো একটাকে মাথায় রাখেন, তাহলে বাকিগুলো ইজিলি হচ্ছে গেস করা যাবে, অথবা আপনি রেনাইসেন্স এইজকেও হচ্ছে মাথায় রাখতে পারেন। ঠিক আছে। তো রোমান্টিক পিরিয়ডের আগে হচ্ছে নিউ ক্লাসিক। নিউ ক্লাসিকেরই হচ্ছে দুইটা ভাগ, অর্থাৎ একটা হচ্ছে পোপ আর একটা হচ্ছে জনসন। তো প্রথম অংশটা হচ্ছে পোপ, পরের অংশটা হচ্ছে জনসন। আপনার যদি প্রথম অংশ পড়ে তাহলে ওটা হচ্ছে পোপ। আচ্ছা, এটা আমি বললাম কি, এটা বললাম প্রসেস অফ ইলিমিনেশন। এটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার আশেপাশের কোনো একটা ইনফরমেশন মোটামুটি আপনার মাথায় থাকবে। ওকে, আমরা একটু দ্রুত যাই। আচ্ছা, এখানে আমি কতগুলো লিটারেরি টার্মস কে হচ্ছে আনছি, যেটা মোটামুটি বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। তো এটা আপনারা একটু রিডিং দিতে পারেন। ঠিক আছে। রিডিং দিবেন কেন, কারণ হচ্ছে এই লিটারেরি টার্মস গুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। এখানে জাস্ট কোনটা বলতে কি বুঝাইছে এটারই ব্যাখ্যা আছে এবং উদাহরণ আছে, আপনারা পড়লে একবার পড়লেই বুঝতে পারবেন। আমি এখন এটার ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ হচ্ছে আপনার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আর কি, দ্যাটস আমি এক্সট্রা করে ব্যাখ্যায় যাচ্ছি না। বাট এটার বিষয়টা হচ্ছে এরকম, আম, আপনি জাস্ট সংজ্ঞাটা পড়বেন। আপনাকে হয়তো বা পরীক্ষায় প্রশ্নটা এটা হতে পারে যে এই মানে একটা উদাহরণ দিল, সাপোজ এই উদাহরণটাই দিল যে বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার। এটা হচ্ছে কিসের এক্সাম্পল? এটা কি অ্যালিটারেশন, নাকি অ্যালগরি, নাকি এরকম আরো কয়েকটা অপশন দিল। তো বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, এখানে কি ফিদার এবং ফ্লক দুটোটাই এফ দিয়ে উচ্চারণ হয়েছে, যে একই ব্যঞ্জন বর্ণ একই ধরনের ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ থাকলে সেটাই হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। আর অ্যালিগরি কি, অ্যালিগরি হচ্ছে রূপক ধর্মী, অর্থাৎ কোনো একটা, যেমন অ্যানিমাল ফর্ম, জর্জ অরওয়েলের অ্যানিমাল ফর্ম হচ্ছে কি একটি অ্যালিগরি বা রূপক ধর্মী। এরকম ভাবে আপনি এখান থেকে জাস্ট উদাহরণগুলো দেখলে এবং সেটার ব্যাখ্যাটা দেখলে আপনি মোটামুটি, যদি আসে আর কি, 1 মার্কস হচ্ছে কমন পেতে পারেন। এটা আপনি এখান থেকে না পেলেও অ্যাটলিস্ট বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসে আর কি। আচ্ছা, এখানে আমি আর গেলাম না। আচ্ছা, এখানে আরেকটা টেবিল আমি হচ্ছে দিয়েছি, যেখানে কাকে কিসের জন্য বিখ্যাত বলা হয়। এটাও আপনারা একবার একটু চোখ বুলাবেন। এটা এখানে না আসলে অন্য পরীক্ষাতে আপনার জন্য ইম্পর্টেন্ট। কাকে কিসের জন্য বিখ্যাত বলা হয়, যেমন বলা হয় না দ্য গ্রেটেস্ট সেটারিস্ট হচ্ছে কে, জোনাথন সুইফট। মানে এগুলো আপনাদের বলতে দেখবেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে আছে, কিন্তু আমি এটা হচ্ছে একটা টেবিলে নিয়ে আসছি যাতে আপনারা এটা ইজিলি দেখে বুঝতে পারেন, মানে হচ্ছে ইজিলি যাতে আপনি একবারে হচ্ছে চোখ বুলাইতে পারেন আর কি। যেমন পয়েট অফ পয়েটস বলা হয় হচ্ছে এডমান্ড স্পেন্সার। তারপর হচ্ছে মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স না, কিন্তু আবার মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স বলা হয় হচ্ছে জন মিল্টনকে। আবার ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স আছে দেখেন, আহ এটা কি এখানে লেখা হয়েছে?
আরেকজন আছে, এটা এখানে লেখা হয়নি, ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স আরেকজন আছে। আচ্ছা, তো যেগুলো ইম্পর্টেন্ট এখানে মোটামুটি সেটাই হচ্ছে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, অনেকেই হচ্ছে নিজের নাম ইউজ না করে পেন নেম ইউজ করছে। যেমন জর্জ অরওয়েল, এটা হচ্ছে ওর পেন নেম, ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। এই টাইপের টোটকা কোয়েশ্চেন গুলো অনেক সময় আসে আর কি। দ্যাটস ওয়াই আমি এটাও হচ্ছে একটা আহ আপনার চার্টের মধ্যে হচ্ছে নিয়ে আসছি, আমি এই চার্টটাকেও হচ্ছে ইম্পর্টেন্ট মার্ক করলাম। আর পয়েট লরেট মানে তো বুঝছেন, পয়েট লরেট মানে হচ্ছে আপনার আহ ব্রিটিশ, আম, এটাকে কি কি কবি জানি বলে, ওদের প্রধান কবি। হ্যাঁ, ব্রিটেনের প্রধান যে কবি তাকে হচ্ছে পয়েট লরেট বলা হয়, মানে প্রতি বছরই হয়তো বা ওনারা এটা ঘোষণা করেন। সো ওনারা হচ্ছে সবাই পয়েট লরেট। সো পয়েট লরেট মানে ওনারা সবাই বাই ডিফল্ট কি ব্রিটিশ। প্রধান কবি, আচ্ছা, তার মানে ফার্স্ট ওনারা সবাই কবি, দ্বিতীয়ত ওনারা সবাই ব্রিটিশ। এটাও আপনারা হচ্ছে একটু দেখতে পারেন, আর বেশি কিছু লাগবে না। যেমন এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে যে পেন নেম অফ উইলিয়াম সিডনি পটার, এটা সম্ভবত ও হেনরি। মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারে অনেক ছিল। তো এই যে কোয়েশ্চেন গুলো ছিল, আপনার তো টেবিল আকারে জিনিসগুলো একসাথে পেলে মনে থাকা ইজি হয়, দ্যাটস আমি জিনিসগুলোকে টেবিল আকারে নিয়ে আসছি আর কি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, এখানে ওল্ড ইংলিশ পিরিয়ডের বিষয় আসে। আমরা যেহেতু ওল্ড ইংলিশ থেকে আসবে না, দ্যাটস এটা আমরা আর দেখছি না। এখন আমরা চলে আসি 2 নম্বরে, যেখানে হচ্ছে আমাদের রেনাইসেন্স পিরিয়ড। আচ্ছা, রেনাইসেন্স পিরিয়ডের মধ্যে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি শুধু সেই জিনিসগুলোই আপনাদেরকে হচ্ছে দাগাই দিব, এবং সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা দেখেন, রিনাইসেন্স পিরিয়ড কিন্তু 1500 থেকে 1660, বিশাল একটা সময়। হুম। তো এই যে 1500 থেকে 1660, সেখানে এটা কিভাবে শুরু হলো, কি কারণে শুরু হলো, এটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে কি, রাজা কনস্টান্টিনোপলের পতনের পর 1453 থেকে হচ্ছে রিনাইসেন্স পিরিয়ড মূলত শুরু হয়েছে, কিন্তু তখনও তখনও সাহিত্যে হচ্ছে জিনিসটা যায়নি। হ্যাঁ, আর এই রিনাইসেন্স ওয়ার্ডটা হচ্ছে ওই যে ফ্রেঞ্চ থেকে এসছে, তো আমরা এখন জানি। যেমন আমাদের পিনাকি হচ্ছে ফ্রেঞ্চে থাকে, দ্যাটস ওয়াই সে সারাদিন বিপ্লব বিপ্লব করে। তো অ্যাকচুয়ালি বিপ্লব ওয়ার্ডটা ফ্রেঞ্চ থেকে আসছে আর কি, রিনাইসেন্স। তো এটার মানে হচ্ছে রিবার্থ অথবা রিভাইভাল। সো এটা কিন্তু বিগিন ইন, নট ইন ফ্রেঞ্চ, বিগিন ইন ফ্লোরেন্স, ইতালি। এই জিনিসগুলো হলো যে আপনার অ্যাকচুয়ালি বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বাট এই প্রশ্নগুলো হলো যে আপনার প্রিভিয়াস ইয়ারে আসছে। দ্যাটস ওয়াই আমরা এগুলো এখানে ইনক্লুড করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এই লাইনগুলো মনে রাখাটা দরকার। আচ্ছা, এখন চলে আসেন, এটা লাগবে না, প্রিপারেশন অফ রিনাইসেন্স, এগুলো লাগবে না, আপনাদের এগুলোর কোনো দরকার নাই। থমাস মোর, থমাস মোরকে লাগবে না। নিকোলাস উদার, ওয়েস্টার ওয়েস্টার, ওগুলো লাগবে না। হেনরি হাওয়ার্ড, এলিজাবেথান পিরিয়ড, এখান থেকে চলে আসেন। আচ্ছা, এলিজাবেথান পিরিয়ড কি? এটা হচ্ছে গোল্ডেন এজ ফর ইংলিশ লিটারেচার। ওই সময় হচ্ছে লিটারেচারের অনেক বিস্তৃতি ঘটছে। তো রানী এলিজাবেথের আমলে আর কি, হ্যাঁ, কুইন এলিজাবেথের আমলে 1558 থেকে 1603। এই সময়ে যে সাহিত্যিকরা ছিলেন ফেমাস রাইটার, আপনার প্রথমত এদের নাম মনে রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ওদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স এর প্রশ্নটা প্রিভিয়াস এর আসছে, দ্যাটস ওয়াই আমি এটা একটু দাগাই দিই। সেটা হচ্ছে, এই যে দেখেন, তো আমরা কিন্তু অনেক আগে থেকে হচ্ছে কমেডি জিনিসটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে। দেখেন, ফাদার অফ ইংলিশ কমেডি, সেটা কি? নিকোলাস উদাল, ওনার মাধ্যমে হচ্ছে শুরু হয়েছে। দেখেন, সেই 1500 সালেও কিন্তু কমেডি ছিল, এবং ওনার যে ফার্স্ট ড্রামা, এটা কিন্তু কমেডি ড্রামা, রাউফ রোস্টার রোস্টার। হ্যাঁ, তো অন্যরা দেখেন, অন্যরা ড্রামা লেখার অনেক আগে কিন্তু এই কমেডি ড্রামাটা হচ্ছে লেখা হয়েছিল, যদিও এই কমেডিটা হয়তো বা অনেক স্থূল কমেডি, বাট স্টিল কমেডিটা হচ্ছে সবার আগে হচ্ছে লেখা হয়েছিল আর কি, রাফ রোস্টার রোস্টার। সো এটা এটা হচ্ছে যে একটা জিনিস। আর একটা হচ্ছে হেনরি হাওয়ার্ড।
হেনরি হাওয়ার্ডের যেটা টোটালস মিচেলেনি, হেনরি হাওয়ার্ড, হ্যাঁ, হেনরি হাওয়ার্ড হচ্ছে এই যে দেখেন, একটু আগে আপনাকে বলতেছিলাম না যে ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স আরেকজন আছে। তো দ্য গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স আর ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু ডিফারেন্ট পার্সন। ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে কিন্তু হেনরি হাওয়ার্ড। সো ইংরেজি সনেটের জনকও হচ্ছে উনি, এবং উনি যেটা টোটালস মিচেলেনি লিখেছিল সেটাকে হচ্ছে ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স বলা হয়। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এর আগে হচ্ছে অনেক বড় বড় মহাকাব্য লেখা হতো, হ্যাঁ, একভাবে হচ্ছে কাব্য লেখা হতো। এরপর সনেট নামক জিনিসটার হচ্ছে প্রবর্তন হয়েছে। সনেট দেখবেন যে এই মিডল এজের অনেক মানুষজন হচ্ছে, মিডল এজ না সরি, মিডল এজের পরবর্তীতে অর্থাৎ রিনাইসেন্স যুগে হচ্ছে অনেকে সনেট লিখে হচ্ছে ফেমাস হয়েছে। সো আমাদেরও কিন্তু এরকম কিছু কবি আছেন যারা হচ্ছে সনেট লিখে ফেমাস হয়েছেন। এখন কিন্তু আবার কেউ সনেট লেখে না। কেন? কারণ সনেট লেখা কিন্তু বেশ টাফ। আপনাকে একটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে এটাকে লিখতে হবে, এটা লেখাটা বেশ টাফ। এখন যে কবিতা লিখে সেখানে দেখবেন যে কোনো বাধা ধরা নিয়মই নাই, যা মন চায় তা লিখে। এটা আবার নতুন, মানে এটা হচ্ছে নতুন প্রসেস আর কি। কিন্তু তখন আপনার যে প্রসেসটা তারা ফলো করতো, তো প্রথমে ছিল কি এপিক, এপিকের পর আসছে হচ্ছে একটা সার্টেন টাইপ অফ কবিতা, এরপর হচ্ছে এই যে সনেটটা আসছে। তো সনেটটাকে বলা হয় হচ্ছে কি ফ্রুট অফ, ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স, বাট এই ফ্রুট অফ রিনাইসেন্স আর কি, মানে বিপ্লবের ফল। সো ও এই যে টোটালস মিচেলেনি এটা কি, এটা একটা কাব্য, এবং সেটা হচ্ছে আহ স্যার স্যার থমাস ওয়াটার লেখা হেনরি হাওয়ার্ডের সাথে। সেটা হচ্ছে কি টোটাস মিচেলেনি, এবং এটাকে হচ্ছে ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স বলা হয়। তো ওনার কি বাকিগুলো পড়ার দরকার আছে? না, ওনার লিটারারি ওয়ার্কস এর মধ্যে আপনি শুধুমাত্র টোটাস মিচেলেনিটাই মাথায় রাখবেন। আর হেনরি হাওয়ার্ড কে হচ্ছে ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্সের জন্য মাথায় রাখতে পারেন, উনিও কিন্তু টোটাস মিচেলেনি লিখছে। এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে, দ্যাটস ওয়াই আমি দাগাই দিলাম। একটা কোশ্চেন কি ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স, এই যে টোটাস মিচেলেনি। আর একটা হচ্ছে রাল্ফ রোস্টার ডোস্টার থেকে প্রশ্ন আসে যে প্রথম কমেডি কোনটা, কে লিখছেন। আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে এডমন্ড স্পেন্সার। তো খুব ইম্পর্টেন্ট। উনি কি, ওনাকে বলা হয় হচ্ছে প্রিন্স অফ পয়েট। এটাই বেশি ইম্পর্টেন্ট, উনি কিন্তু পয়েট এবং উনি হচ্ছে প্রিন্স অফ পয়েট, পয়েট অফ পয়েট বলা হয় ওনাকে, হ্যাঁ। আচ্ছা, তো উনার 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 পয়েম গুলো কি কি সেটা আমরা একটু দেখি। এগুলো লাগবে না, কোড গুলো লাগবে না। উনাদের উনাদের দেখবেন যে উনারা যে ইংলিশে ওয়ার্ড মানে হচ্ছে কবিতাগুলো লিখতে, এগুলো বেশ কঠিন ছিল। বর্তমানে যেগুলো লেখা হয় তার থেকে অনেক অনেক কঠিন। তো এটার এক্সাম্পল আপনি বাংলা সাহিত্যেও দেখবেন, যে তখন যে বাংলা সাহিত্যটা লেখা হতো আপনি দেখবেন যে ওটা পড়ে আপনি বুঝতেছেন না যে ওটা আদৌ বাংলা কিনা। তো এই ডিফারেন্সটা ইংলিশেও হচ্ছে আছে। ওকে, তো উনার উনার এপিক দেখেন, উনি কিন্তু এপিক লিখতো। তার মানে আগে ছিল কি মহাকাব্য বা এপিক। তো এটাই কিন্তু আবার উনার প্রথম ওয়ার্ক, এটাই কিন্তু আবার উনার আনফিনিশড ওয়ার্ক, অর্থাৎ এটা উনার শেষ হয় নাই আর কি, লেখাটা শেষ হয় নাই। দ্য ফেরি কুইন। এবং এটা কি একটা এলেগোরিয়াল রোম্যান্স। এলেগোরি মানে তো আপনি একটু আগেই দেখলেন যে রূপক ধর্মী। এবং এখানে কি কি চরিত্র আছে এগুলো আপনার এত আর ডিটেল লাগবে না। আহ রানী এলিজাবেথের প্রশংসা করে হচ্ছে এটাকে উনি লিখছিল। আচ্ছা, ফেরি কুইন। আরেকটা হচ্ছে কি দ্য শেফার্ডস ক্যালেন্ডার, ঠিক আছে। দ্য শেফার্ডস ক্যালেন্ডার উনি কি করছে, ডেডিকেট করছে টু স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনিকে হচ্ছে উনি অনেক পছন্দ করতো আর কি। উনিও ওই সময়কার ক্রিটিক এবং হচ্ছে কবিতা লিখতো, আবার উনি সাহিত্য লিখতো। যাই হোক, উনি অনেক কিছু করতো আর কি, মাল্টি আহ সব্যসাচী টাইপের। তো উনি হচ্ছে এই ওনার মৃত্যুতে শেফার্ডস ক্যালেন্ডারটা ওনাকে হচ্ছে ডেডিকেট করছিল। আরেকটা কি, ওনার হচ্ছে পাস্টোরাল ইলেগি আছে। মঙ্গলবার। একটু একটু নিজেদেরকে মিউট রাখেন প্লিজ। আচ্ছা, ইলেগি কি, আপনাদেরকে এই কারণেই হচ্ছে আমি ওই একটু করে লিটারেরি ওয়ার্ডস গুলো হচ্ছে দেখাচ্ছিলাম, সরি, কি বলে ওই যে ওয়ার্ডস গুলো হচ্ছে একটু দেখাচ্ছিলাম। ইলেগি মানে হচ্ছে কি, আহ মানে হচ্ছে এটা একটা দুঃখের সঙ্গীত হচ্ছে হতে পারে আর কি। মানে অ্যাকচুয়ালি দুঃখের সঙ্গীত না। জিনিসটা হচ্ছে আপনার, আমরা কি একটু মিনিংটা দেখে আসবো? আচ্ছা, মানে মোটামুটি আর কি আপনারা ওই ওই পিডিএফটাতে হচ্ছে যে মিনিংটা হচ্ছে পাবেন। পাস্টোরাল কি মানে হচ্ছে যে গ্রামীণ কোনো একটা হচ্ছে মানে দুঃখের সঙ্গীত হচ্ছে হতে পারে আর কি, এরকম কিছু একটা। এটা হচ্ছে কি অ্যাস্ট্রোফেল। এই পর্যন্ত মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখেন এটা উনি কিন্তু মৃত্যুতে শোক গাথা হচ্ছে লিখছে, এই যে গাথা, গাথা শোক গাথা হচ্ছে ইলেগি। ইলেগি মানে হচ্ছে অ্যাকচুয়ালি শোক গাথা। আচ্ছা, পাস্টোরাল ইলেগি মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ। উনি সম্ভবত মানে ওই জিনিসটাকে হচ্ছে। আরেকটা হচ্ছে কি দেখেন, ওনার ওনার সনেট গ্রন্থ হচ্ছে অ্যামোরেটি। এখানে 88 অথবা 89টা
সনেটের সংকলন, এটা নিয়ে দেখবেন যে একটু কন্ট্রোভার্সি আছে, এটা কি ইদার 88 অথবা 89। আপনারা এটা একটু শিওর হয়ে নিন, কারণ আপনি দেখবেন যে এটা অনেক জায়গায় 88 লেখা আছে আনসার, অনেক জায়গায় 89 নেওয়া আছে, এই জন্য আমি এটার সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না। আচ্ছা, এই চারটা হচ্ছে ওনার জন্য ইম্পর্টেন্ট। এবার চলে আসেন থমাস কিট। থমাস কিট কি, উনি দেখেন, উনি হচ্ছে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। আপনাদের কাছে মনে হইতে পারে যে এগুলা তো আসলে শেক্সপিয়ারই লিখছে অনেকগুলা রিভেঞ্জ ট্র্যাজেডি, ওনার তো হেমলেটের রিভেঞ্জ ট্র্যাজেডি, হ্যাঁ। তাহলে এটার ফাদার উনি না কেন? এটার ফাদার উনি না, বিকজ ওনার অনেক আগেই থমাস কিট হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি লিখে গেছে। তো ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে থমাস কিট, এবং ওনার একটা লেখাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ঠিক আছে, এবং এটাকে অনুকরণ, মানে অনুকরণ না, আমি বলবো যে এটা এটা থেকে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু আপনার আহ আমাদের শেক্সপিয়ার হচ্ছে তার হ্যামলেটটা হচ্ছে লিখছিল আর কি, হ্যাঁ। না, হ্যামলেট লিখছিল নাকি আহ আরেকটা আছে না, জিউ একজনের আছে না, সরি, হ্যামলেটই লিখছিল। এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে হ্যামলেট লিখছিল। অবশ্য এত এত কাহিনী আপনাদের মাথায় না রাখলেও চলবে, তবে মনে রাখতে পারেন, চাইলে মনে রাখতে পারেন, এটাই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর এর হলো যে একটা এরকম একটা রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে আছে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে আমাদের শেক্সপিয়ার। উনি হচ্ছে ওনার ওই যে ওই যে জিউইশকে নিয়ে হলো যে একটা কাহিনী হচ্ছে লিখছিল আর কি। দাঁড়ান, আমি আপনাদের তো এখানে গেলে নামটা দেখাচ্ছি। আচ্ছা, ফিলিপ সিডনি কে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই, এটা মনে রাখতে হবে না। এই যে ক্রিস্টোফার মার্লো, দেখেন উনি কি, উনি কিন্তু ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি ও ড্রামা, ফাদার অফ ইংলিশ ড্রামা কিন্তু উনি। তাহলে কিন্তু শেক্সপিয়ার কিন্তু ফাদার অফ ইংলিশ ড্রামা না। হুম। এবং উনি কিন্তু প্রথম নাটকে সার্থকভাবে ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তন করছে, এত কিছু মনে রাখতে হবে না, অসুবিধা নাই। আচ্ছা, উনার প্লে কি কি ইম্পর্টেন্ট কি দেখেন, জিও অফ মাল্টা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের শেক্সপিয়ার কিন্তু আরেকটা লিখছে, যেটার নামটা আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে ডক্টর ফস্টাস, এটাও খুবই ইম্পর্টেন্ট। ডক্টর ফস্টাস কি করে, সে কিন্তু শয়তানের কাছে হলো যে আহ মানে হচ্ছে ওর সাথে হচ্ছে কথা বলে আর কি। ওর সাথে কথা বলে সে হচ্ছে যে অনেক পাওয়ারফুল হইতে চাই, বা হচ্ছে যে যেটা সে অ্যাকচুয়ালি নর্মালি করতে পারতো না, ওই জিনিসটা হচ্ছে করতে চায় আর কি। এগুলো এত ডিটেল লাগবে না, মোটামুটি মনে রাখেন। মনে রাখার প্রসেসটা আমি আপনাদের বলতেছি, ওয়েট করা। এডওয়ার্ড দ্য টাম্বারলাইন দ্য গ্রেট, বলতেছি। আচ্ছা, আর ওনার একটা পোয়েম আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। আচ্ছা, এখন কথা হচ্ছে ওনার যে তিনটা প্লে আপনি মনে রাখবেন, তিনটাই মনে রাখবেন, সাপোজ আর অনেকগুলো আছে এটা মনে রাখতে চাচ্ছেন না, হ্যাঁ। এখন আপনি কিভাবে মাথায় রাখবেন? একটা হচ্ছে উনার, উনি হচ্ছে কি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, তার মানে উনার সকল গল্পই হচ্ছে আলটিমেটলি ট্র্যাজেডি। তো উনি কি কি নিয়ে লিখছে সেটা জাস্ট একটু এক নজরে মাথায় রাখার চেষ্টা করেন। একটা হচ্ছে জিও অফ মাল্টা, সেখানে হচ্ছে একজন জিউ আহ মানে হচ্ছে ইহুদি আর কি, সে হচ্ছে আরেকজনকে কিভাবে ট্র্যাপে ফেলে সেখান থেকে অ্যাডভান্টেজ নিতে যায়, সেটার একটা ঘটনা। একটা হচ্ছে তৈমুর লং, উনাকে নিয়ে হচ্ছে ওনার জীবনধর্মী ঘটনা। আর একটা হচ্ছে ডক্টর ফস্টাস, সেটাও হচ্ছে যে একটা মানে আহ এটাকে কি বলে, আহ এটা এটাকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলবো না, বাট এটা হচ্ছে ট্র্যাজেডি আর কি। রিভেঞ্জ ট্র্যাজেডির জন্য কিন্তু হচ্ছে থমাস কিট, ওনারটা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে এখানে হচ্ছে বিয়োগাত্মক বিষয় থাকবে, হ্যাঁ। ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগাত্মক, অর্থাৎ আপনি যেটা প্ল্যান করছেন আলটিমেটলি সেটা অ্যাচিভ হবে না, এটাই হচ্ছে বিয়োগাত্মক। সাপোজ মানে আমরা বলি না যে যে দুইটা মেইন ক্যারেক্টার থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি একটা ক্যারেক্টার মরে যায় তাহলে সেটাকে বিয়োগাত্মক বলি। সবসময় মরে যেতে হবে নট নেসেসারিলি, হয়তোবা ও ও একটা প্ল্যান করে হচ্ছে বের হইছে, বা ওর লাইফের একটা গোল অ্যাচিভ করার জন্য গেছে, বাট আলটিমেটলি সেখান পর্যন্ত সে আর যাইতে পারবে না, এটাই কিন্তু বিয়োগাত্মক, হ্যাঁ, এটাই কিন্তু ট্র্যাজেডি। সো টাম্বারলাইন দ্য গ্রেট হচ্ছে তো লঙ্কে নিয়ে নিয়ে করা, তারপর হচ্ছে ডক্টর ফস্টাস, আর একটা হচ্ছে জিও অফ মাল্টা। সো আপনারা হচ্ছে এটাকে মনে রাখতে চাইলে ক্যারেক্টার মানে হচ্ছে ঘটনা কি সেটা দিয়েও হচ্ছে মনে রাখতে পারেন, অথবা চাইলে হচ্ছে মানে প্রথম অক্ষরগুলোকে দিয়েও হচ্ছে মনে রাখতে পারেন। একটা হচ্ছে জিওর কাহিনী, একটা হচ্ছে টাম্বারলাইন বা তৈমুর লংকে নিয়ে কাহিনী, আর একটা হচ্ছে ফস্টাসকে নিয়ে কাহিনী, মানে তিনটা নামকে দিয়ে হচ্ছে আপনি মনে রাখতে পারেন আর কি। আমি মোটামুটি যেটা করতাম, আমি হচ্ছে নাম দিয়ে মনে রাখার চেষ্টা করতাম। আচ্ছা, এটা তো গেল ক্রিস্টোফার মার্লোর। এই দেখেন ক্রিস্টোফার মার্লোরের যে
কোট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ডক্টর ফস্টাস, ও দেখেন ও কি বলতেছে, সুইট হেলেন মেক মি মোরাল উইথ কিস। এখন কথা হলো যে এখানে হেলেন করতে আসছে, হেলেন হচ্ছে আসে নাই। হেলেন তো একটা ওই যে আহ কোন একটা ইপিক আছে না, ওটার ক্যারেক্টার, নামটা ভুলে গেলাম, ওই যে এথেন্স, ওইখানকার হচ্ছে রানী। তো উনি এখানে কোত্থেকে আসবে? বিষয়টা হচ্ছে উনি এই যে মানে উনার যে হচ্ছে শয়তানের কাছ থেকে যে উনি অনেক কিছু পাচ্ছিল, তার মধ্যে উনি চিন্তা করছে যে যে সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছে হেলেন, উনি উনাকেই পাইতে চাইছে। কিন্তু সেটা তো উনি নর্মালি পাবেন না, কারণ হেলেন তো এক্সিস্ট করে না তখন। কিন্তু সে হচ্ছে ওই মানে যাকে হচ্ছে শয়তানকে পূজা করতো তার থেকে হচ্ছে পাওয়ারের মাধ্যমে হচ্ছে এটা পাইতে চাইছে। তো ফলে যেটা হয়েছে আলটিমেটলি ওর হচ্ছে যে মানে ওর সোলকে হচ্ছে সাবমিট করতে হয়েছিল আর কি। আচ্ছা, এইটা আমি কেন বললাম? এটা আমি বললাম এই কারণে, কারণ এটা হচ্ছে বিসিএস এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, সো এটা আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এটা হ্যাঁ, কাম লিভ উইথ মি বি মাই লাভ, এটাও কিন্তু ওই ডক্টর ফস্টাসেরই কথা। হ্যাঁ, ডক্টর ফস্টাস, এটাও কিন্তু ডক্টর ফস্টাস, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দ্যাটস আমি এগুলোকে এখানে দিছি। আচ্ছা আচ্ছা, ডক্টর ফস্টাসে হচ্ছে ফস্টাস, হেলেন অফ ট্রয়, এই যে মেফিস্টোফেলিস, এই তিনটা ক্যারেক্টার বেশি ইম্পর্টেন্ট। এটা জাস্ট একটু মাথায় রাখলেই হবে, তেমন কিছু না। পোয়েট অফ পোয়েটস একটু আগেই দেখছেন, এডমান্ড স্পেন্সার। সরি। আচ্ছা, গেল। ইউনিভার্সিটি উইটস, জাস্ট নামগুলোকে মনে রাখলেই হবে। এখন কথা হচ্ছে নাম মনে রাখাই তো কষ্ট, অবশ্যই নাম মনে রাখা অবশ্যই কষ্ট। ইউনিভার্সিটি উইটস মানে কি আমি বলি, ওই সময়ে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কিছু উইটি স্টুডেন্ট ছিল, যারা হচ্ছে অনেকগুলো সাহিত্যকর্ম লিখছে আর কি, মানে যেগুলো ইনফ্লুয়েন্সিং সাহিত্যকর্ম সেগুলো লিখছে। সো ওদেরকে হচ্ছে একই সাথে ইউনিভার্সিটি উইটস হচ্ছে বলা হতো। তার মধ্যে দেখেন থমাস কিট কিন্তু আছে, ও কিন্তু অলরেডি ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। তাহলে দেখেন কে কে আছে, কিড আছে, জন লিলি আছে, জর্জ ফিলি আছে। তাহলে আপনি লিলি ফিলি একসাথে মনে রাখেন। ওই যে ক্রিস্টোফার মার্লোর আছে, এই দুইজন তো আপনার কমনই পড়ছে। থমাস ন্যাশ আছে, থমাস লজ আছে, তাহলে লজ আছে, ন্যাশ আছে, ফিলি আছে, লিলি আছে, আর গ্রিন আছে। এভাবে মোটামুটি মনে রাখতে পারেন, কারণ আপনার তো আলটিমেটলি এতটুকু মনে রাখাটাই ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি তো আপনার দরকার নেই। আচ্ছা, ফ্রান্সিস বেকন কি ছিলেন? উনি ছিলেন কিন্তু ওই সময়ে সবাই যেরকম কবিতা টবিতা লিখতেছিল, উনি একটু ডিফারেন্ট। উনি অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট, বিকজ উনি তখন লিখতো এসে, যখন কেউ এসে লিখতো না। উনি এই জন্যই হচ্ছে ফাদার অফ মডার্ন প্রোজ। এবং আপনি দেখবেন যে উনি অনেকগুলো হচ্ছে এরকম মানে কোট লিখে গেছেন, আর ওনার অনেকগুলো কোটস আছে। হ্যাঁ, দেখবেন অনেকগুলো কোটস আছে। A mixture of life does ever at pleasure, তারপর হচ্ছে some books are tasted, others to be swallowed, and some few to be chewed and digested। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে দাঁড়াও বলি, নলেজ ইটসেলফ ইজ পাওয়ার, এগুলো তো দেখছেন, এগুলো তো বহুত আগে। কিন্তু এটা থেকে অত বেশি প্রশ্ন আসে না, এটা থেকে এটা আসে, সাম বুকস আর টু বি টেস্টেড, এটা এটা আসে। আচ্ছা, এই যে a wise man will make more opportunities than he finds, মানে উনি হচ্ছে এই ধরনের অনেকগুলো প্রোস লিখে গেছে আর কি, দ্যাটস ওয়াই উনি হচ্ছে ফাদার অফ প্রোস। তো উনার জন্য আপনার তেমন কিছু মনে রাখতে হবে না। উনারটা যদি মনে রাখতে চান, আপনি দেখবেন যে উনার বেশিরভাগ, আচ্ছা এখানে তোমার সাহিত্য কর্মগুলো দেওয়া হয় না। আচ্ছা হোক, ওনার সাহিত্য কর্মগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, উনি ফার্স্ট এসেইস্ট, এটা মাথায় রাখলে হবে। আর একটা হচ্ছে ওনার হচ্ছে কয়েকটা কোট হচ্ছে আপনি দেখতে পারেন, তবে আমার মনে হয় এত বেশি ইম্পর্টেন্ট না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শেক্সপিয়ার। কথা হচ্ছে শেক্সপিয়ার পড়তে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ওনাকে বার্ড অফ এভন বলে। হ্যাঁ, ওনার জন্ম মৃত্যুটা ইম্পর্টেন্ট, 1500 আহ 64 থেকে 1616, এটা খুবই ইম্পর্টেন্ট। হুম, আচ্ছা, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে ওনার টোটাল প্লেস সংখ্যা হচ্ছে 37টা, তার মধ্যে 12টা হচ্ছে ট্র্যাজেডি, কমেডি হচ্ছে 15টা, আর হিস্টোরিক্যাল হচ্ছে 10টা। এই সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা,
আর ওনার হচ্ছে তিনটা ন্যারেটিভ পয়েম আছে। প্রথম প্লে হচ্ছে হেনরি হেনরি সিক্স পার্ট টু, এগুলোও হচ্ছে মনে রাখতে হবে। আর এবং লাস্ট বা সোয়ান সং হচ্ছে টেম্পেস্ট। এই তো মোটামুটি। সনেটের সংখ্যা হচ্ছে 154। মোটামুটি যে লাইনগুলো বা যে ইনফরমেশন গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রথমটাতেই হচ্ছে দিয়ে দেওয়া ট্রাই করছি। এখন কথা হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে কি, উনার উনার প্লেতে সবসময় পাঁচটা করে হচ্ছে অ্যাক্ট থাকে। পাঁচটা করে অ্যাক্ট। কি হলো? দুইটা দুইটা শোনা যাচ্ছে? আমাকে কি দুইবার করে শোনা যাচ্ছে নাকি ঠিক আছে? আচ্ছা, আশা করি ঠিক আছে। ওকে। আহ কি বললাম, পাঁচটা করে হচ্ছে অ্যাক্ট থাকে, এবং ওই যে পাঁচটা করে অ্যাক্ট থাকে সেটাকে কি বলে, আইএমবিক পেন্টামিটার। এই যে এটাকে হচ্ছে আইএমবিক পেন্টামিটার। আচ্ছা, এই যে এখানে আছে হ্যামলেট নাটকটা হচ্ছে টমাস কিডার স্প্যানিশ ট্র্যাজেডি থেকে হচ্ছে নেওয়া হয়েছে, এটা তো আপনাকে বললাম। আর একটা হচ্ছে কি মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোরের দ্য জিও অফ মাল্টা থেকে হচ্ছে নেওয়া হয়েছে। ওই যে শাইলক নামে হচ্ছে একজন ইহুদি, সে কিভাবে ধোকা দেয় সবাইকে সেটা নিয়ে কাহিনী। সো আর আরেকটা কি, দ্য টেমিং অফ দ্য শ্রিউ, এটার বাংলা অনুবাদ করেছেন হচ্ছে মণি চৌধুরী, মুখারা রমণী বশীকরণ। আর ওনার যে কমেডি অফ এরর সেটার বাংলা করেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র ভ্রান্তি বিলাস। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, মানে প্রশ্ন আসলে এগুলো থেকে হচ্ছে আসে আর কি। আচ্ছা, এখন হচ্ছে ওনার ট্র্যাজেডির নামগুলোকে আপনার মনে রাখা, কমেডির নামগুলোকে মনে রাখা। হ্যাঁ, এটা খুবই টাফ। আমি বলবো এটা খুবই টাফ। আম, এটা যেহেতু খুবই টাফ, আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যেমন ট্র্যাজেডি, ট্র্যাজেডি গুলো হচ্ছে বেশিরভাগ বিভিন্ন নাম দিয়ে। সো আপনারা নামগুলোকে মনে রাখতে পারেন। ট্র্যাজেডিটা কি বললাম আমি, নাম দিয়ে। নামগুলো মনে রাখতে পারেন, যেমন হচ্ছে জুলিয়াস সিজার। আপনার মনে হতে পারে যে আচ্ছা এটা তো নিশ্চয়ই ওর মানে হচ্ছে যে মানে জীবনী লিখছে কিনা, না এটা জীবনী না, এটা হচ্ছে ট্র্যাজেডি। তারপর হচ্ছে কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, হ্যাঁ, রোমিও জুলিয়েট, অ্যান্থনি ক্লিওপেট্রা, এই পর্যন্ত কি আহ আপনার মোটামুটি নাম হচ্ছে মনে থাকার মতো। তারপর দেখেন টয়লাস এন্ড ক্রেসিডা, এটাও কিন্তু নাম, ঠিক আছে। টিমন অফ অ্যাথেন্স, এটা কিন্তু নাম না, হ্যাঁ। তো এরকম হচ্ছে আহ নাম দিয়ে হচ্ছে ট্র্যাজেডি গুলো মনে রাখা ট্রাই করতে পারেন। আর কমেডি গুলোকে হচ্ছে আপনি এটিএম দিয়ে মনে রাখা ট্রাই করতে পারেন। এটিএম দিয়ে কেন, কতগুলো নাম হচ্ছে এ দিয়ে শুরু, যেমন হচ্ছে এ মিডনাইটস সামার, মিড সামার নাইটস ড্রিম, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, এগুলো হচ্ছে এ দিয়ে। এ দিয়ে হচ্ছে তিনটা। তারপর টি দিয়ে হচ্ছে অনেকগুলো আছে। আচ্ছা, এম দিয়ে আগে বলে নিই। আহ মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং। তারপর হচ্ছে ম্যারি ওয়াইফস অফ উইন্ডসর। তারপর হচ্ছে মেজার ফর মেজার, এটা হচ্ছে তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে চারটা। হ্যাঁ, তারপর হচ্ছে টি দিয়ে, টি দিয়ে হচ্ছে অনেকগুলো, যে দ্য কমেডি অফ এরর্স, দ্য টেম্পেস্ট, টুয়েলথ নাইট, দ্য টু জেন্টলম্যানস অফ ভেরোনা। মানে এরকম আর কি, আপনার যাতে হচ্ছে মোটামুটি মানে অক্ষরগুলো দিয়ে যাতে আপনার মনে থাকে। সো আমি মোটামুটি এইভাবে হচ্ছে মনে রাখতাম আর কি, ট্রাই করতাম। না হলে আপনি দেখবেন অনেক সময় ট্র্যাজেডির সাথে হচ্ছে কমেডি কি গুলাই ফেলতেছেন, গুলাই ফেললে কিন্তু হবে না। ট্র্যাজেডি আর কমেডি কিন্তু অনেক সময় আসে যে এটা কি ট্র্যাজেডি নাকি কমেডি। তো ইন দ্যাট কেস আপনি ডিসিশন মেক করতে পারেন এইভাবে, যে যদি এরকম নাম দিয়ে থাকে তাহলে আপনি তো বুঝতেই পারতেছেন সেটা হচ্ছে ট্র্যাজেডি হইতে যাচ্ছে। আর যদি এরকম ঘটনা রিলেটেড থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন সেটা হচ্ছে কমেডি হইতে যাচ্ছে। এই তো। আচ্ছা, আর ওনার যে হিস্ট্রি, হিস্ট্রি গুলো তো একদমই নাম দিয়ে, তিনটা নাম শুধু, হেনরি, রিচার্ড, আর কিং জন, তিনটাই নাম। আচ্ছা, আর থেকে ওনার কিছু হচ্ছে পয়েম আছে। কি কি, ভেনাস এন্ড আদানাইস, রেপ অফ লুকার, প্যাশনেট কিলার। এই তিনটা নাম মনে রাখলে মোটামুটি চলে, বাকিগুলো আসে না। আচ্ছা, আমরা সবচেয়ে বড়টা শেষ করে ফেললাম। এখন কথা হচ্ছে এখানে আমরা কি ক্যারেক্টারের ভিতরে বা এগুলোর ভিতরে ঢুকবো কিনা, আমি বলবো নো, কোনো দরকার নেই। অ্যাটলিস্ট ফর এলজিডি এটা আপনার কোনো দরকার নেই, স্কিপ। দেখেন প্রশ্ন, দেখেন প্রিভিয়াস ইয়ারে, প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এটা কে লিখছে, ক্রিস্টোফার মার্লো, পেরে গেছেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন আপনি পারবেন তখন আপনার এক্সট্রা পড়া দরকার আছে? কোনো দরকার নেই। আচ্ছা, দেখি আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি।
দ্য থ্রি উইচেস আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন। আচ্ছা, এটা পারবেন না, এটা একটু কঠিন আছে। এটা হচ্ছে মেঘবেদের। এটাতে পারার জন্য একটু ভিতরে ঢুকতে হবে, তবে আমার মনে হয় এগুলোর দরকার নেই, কারণ আপনার যেহেতু আপনি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো একটু দেখে যাবেন, মানে আনসার গুলো দেখে যাবেন, তাহলে আপনার মোটামুটি কমন চলে আসবে। যেহেতু আপনি দেখছেন যে এখানে বেশি একটা প্রশ্ন আসে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটাতেও একটা কি লিখলাম, ইম্পর্টেন্ট লিখে রাখলাম। ওকে, তাহলে আমাদের রিনাইসেন্স পিরিয়ড, সরি হ্যাঁ, এলিজাবেথান এজ শেষ। এরপর হচ্ছে কি নিউ ক্লাসিক পিরিয়ড। তো আমরা দেখলাম না যে নিউ ক্লাসিক পিরিয়ডকে হচ্ছে যে কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করা যায়। জেকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, আচ্ছা না, এখনো তো এখনো তো এলিজাবেথান এজে আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি নিউ ক্লাসিক। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে আমরা নিউ ক্লাসিক পর্যন্ত হচ্ছে দেখবো আর কি। ওকে, আমরা এতক্ষণ কি দেখলাম, এলিজাবেথান এইজ দেখলাম। আচ্ছা, এলিজাবেথান এইজের পরে হচ্ছে কি জেকোবিয়ান এজ। জেকোবিয়ান এজে আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কি ওই এজের সময়কালটা 1603 থেকে 1625। এবং এখানে কয়েকজন হচ্ছে ইম্পর্টেন্ট আছে, কি একজন হচ্ছে জন ডন, ওনার নাম আপনি শুনছেন, আরেকজন হচ্ছে বেন জনসন। এই দুইজন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে কাউকে আপনার লাগবে না। আর জেকোবিয়ান এজ আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মেটাফিজিক্যাল পয়েন্টস। মেটাফিজিক্যাল পয়েন্ট মানে কি, দেখেন, এটাই হচ্ছে ফ্রুট অফ রিনাইসেন্স। মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল নেচার, অর্থাৎ যেটা নেচারে নাই, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে। ওইটাই হচ্ছে কি মোটামুটি মেটাফিজিক্যাল পোয়েটস রাই হচ্ছে আপনার জেকোবিয়ান এই যে হচ্ছে গভর্ন করছে, বা ওরাই হচ্ছে, যেমন মেটাফিজিক্যাল পোয়েটস হচ্ছে কি জন ডন। আপনি দেখবেন যে ওর যে কবিতাগুলো বেশিরভাগ হচ্ছে মানে হচ্ছে কল্পনা। তারপর হচ্ছে এন্ড্রু মার্ভেল, বেশিরভাগ হচ্ছে কল্পনা। এরা সবাই হচ্ছে কি মেটাফিজিক্যাল পোয়েটস। আচ্ছা, যে জন ডনের আমরা হচ্ছে কবিতা দেখি, উনি হচ্ছে কি ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েটস। উনি উনি কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, জেকোবিয়ান এই যে জন ডন। আচ্ছা, ওনার কবিতাগুলো কি কি ইম্পর্টেন্ট, তো বলতে গেলে আসলে কনফিউজ হয়ে যাব কোনটাকে ইম্পর্টেন্ট বলা যায়। ওনার একটা কোড অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ফর গড সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি দ্য সান রাইজিং, তারপর হচ্ছে দ্য ক্যানোনাইজেশন, তারপর হচ্ছে দ্য ভ্যালেডিকশন, ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, হ্যাঁ। আচ্ছা, এগুলো মোটা, দ্য গুড মরো, এই চারটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, জন ডন ইম্পর্টেন্ট। আর একজন হচ্ছে কি বেন জনসন। তো দেখেন জন ডন হচ্ছে কি কবি, দেখবেন যে জন ডনের কবিতার বই হচ্ছে অনেকে পড়ে, আমরা পড়বো না অবশ্যই, যারা বইটাই পড়ে আর কি, কবিতার বইটাই পড়ে ওরা আর কি। আর উনি কি, উনি হচ্ছে প্লে রাইট, মানে হচ্ছে আহ না, আরাই জিএসটি, হ্যাঁ। আচ্ছা, উনি দেখেন উনি লিখছে কি অনেকগুলো ড্রামা লিখছে, ফেমাস ড্রামা। এবং উনি কি, উনি হচ্ছে কমেডি অফ হিউমার। ঠিক আছে। এবং ওনার কমেডি গুলো হচ্ছে কি, ওনার কমেডি গুলো হচ্ছে আহ কি যেন একটা বলতো, এখানে তো আমি লিখলাম না জিনিসটা। আর যাই হোক, ম্যান, এভরি ম্যান ইন হিজ হিউমার, এই নাটকের হচ্ছে উনি কিন্তু একজন অভিনেতাও। আচ্ছা, ওনার হচ্ছে দেখেন, যেহেতু উনি বললো যে কমেডি অফ হিউমার, ওনার উনি হচ্ছে এটার জন্য পপুলার। ওনার নাটকগুলোর নাম দেখেন, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, তারপর হচ্ছে বার্থেলোমিউ ফেয়ার, দ্য আলকেমিস্ট অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভালপনি, এগুলো সব হচ্ছে কি কমেডি, বিভিন্ন ধরনের কমেডি হচ্ছে উনি লিখছে আর কি। হুম। আচ্ছা, এই হচ্ছে জেকোবিয়ান এজ। এরপর আরো কয়েকজন আছে, এগুলো লাগবে। আচ্ছা, এবার চলে আসেন কি ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজে কি হয়েছে, কিং চার্লস কে হচ্ছে সাপোর্ট করতো যারা, তারাই হচ্ছে ক্যারোলাইন পিরিয়ডের মেইন লেখক। তেমন বেশি কেউ নাই, শুধু রবার্ট হ্যারিক। রবার্ট হ্যারিকের একটা কবিতাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু ড্যাফোডিলস। এবং টু ড্যাফোডিলস উনি দেখাইছে যে শর্ট লিভিং অফ হিউম্যান বিং, মানে হিউম্যান লাইফটা অনেক শর্ট। এটাই উনি এখানে হচ্ছে দেখাইছে আর কি ওনার কবিতার মাধ্যমে। মানে ওই যে
মানে আহ, এটা কি আমি জানি না অবশ্য, পাতার উপরে হচ্ছে যে শিশির পড়েছিল এবং সেটা হলো যে কিছুক্ষণ পরেই হচ্ছে নাই হয়ে যাবে। সো ওটার মাধ্যমে হচ্ছে উনি বুঝাইতে চাইছিল কি যে হচ্ছে হাউ শর্ট হিউম্যান লাইফ ইজ, এরকম। তো এটাই ইম্পর্টেন্ট রবার্ট হ্যারিকের। আচ্ছা, এরপর চলে আসেন কমনওয়েলথ এজ। কমনওয়েলথ এজে কি হয়েছে, ওই সময় হচ্ছে ইংল্যান্ডে আর কোনো রাজতন্ত্র ছিল না, মানে ওই যে রাজার পতন হয়ে গেছে এবং গণতন্ত্র চালু হয়েছে। রাজতন্ত্রের বিদেশদ জনগণকে গণতন্ত্রের জন্য বহু সংগ্রাম করতে হয়। হ্যাঁ। আহ এবং ওই সময়ে হচ্ছে তখন মানে এইখানে যে সংগ্রাম যারা করছে, ওই ওই জিনিসটাকে তুলে আনছে হচ্ছে লেখকরা। এই জন্য আপনি দেখবেন এখানে অনেকগুলা যেমন হচ্ছে জন মিল্টনের মতো রাইটার এখানে আছে। হ্যাঁ। তারপর হচ্ছে যে অলিভার ক্রomwell-এর মতো রাইটার হচ্ছে এখানে আছে। ওকে। জন মিল্টন কি আমরা পড়লাম না, জন মিল্টন হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের মানে হচ্ছে গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ওনাকে বলা হচ্ছে হচ্ছে মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, মানে অমিত্রাক্ষর ছন্দে লিখতো। দেখেন, তখনকার সবাই লিখতো অমিত্রাক্ষর ছন্দে, এখন কি আমরা আমাদের এখানে কেউ কেউ অমিত্রাক্ষর ছন্দে লিখে না, এটা লেখাটা অনেক টাফ, মানে নির্দিষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে লিখতে হতো। আচ্ছা, উনি কি কি লিখছে দেখেন। ওনার এপিক গুলো অনেক ইম্পর্টেন্ট, দেখেন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এগুলোর আবার কয়টা করে হচ্ছে আছে, মানে খণ্ড আছে, সেটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওনার ইলেগি, তারপর হচ্ছে সনেট ও নাইটিঙ্গেল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারিওপ্যাজিটিকা, এটা সম্ভবত একটা প্যাম্পলেট। এই তো, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে প্যারাডাইস লস্ট লিখছিল বেটার রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। আচ্ছা, এই হচ্ছে জন মিল্টন। বাকিগুলো লাগবে না, এন্ড্রু মার্ভেল তো অ্যাকচুয়ালি লাগবে না, নামটা মনে রাখতে পারেন। হেনরি ভগান, এরা সবাই হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখে ফেলবেন, এগুলো মনে রাখতে পারলেই যদি কিছু আসে পেরে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে কি নিউ ক্লাসিক পিরিয়ড। নিউ ক্লাসিক পিরিয়ডে পোপ এবং হচ্ছে এজ অফ পোপ, আর একটা হচ্ছে এজ অফ জনসন, মানে হচ্ছে সেন্সিবিলিটি যেটা আর কি। আহ, এই দুইটা থেকে আমরা কয়েকজন রাইটারকে জাস্ট দেখবো, এবং এই যে কয়েকজন রাইটারকে আমরা দেখবো, আমি হচ্ছে বলে দিচ্ছি কোন কোন রাইটারকে আমরা দেখবো। রেস্টোরেশন পিরিয়ডে কয়েকজন ছিল এগুলো দেখা লাগবে না। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখেন, এই যে জন বানিয়ান, উনি হচ্ছে লিখছিল দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, রিলিজিয়াস অ্যালেগরি, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি রেস্টোরেশন পিরিয়ডে চলে আসবো, এবং রেস্টোরেশন পিরিয়ডে আপনার আচ্ছা, রেস্টোরেশন পিরিয়ড আর তেমন কেউ ইম্পর্টেন্ট নাই। অগাস্টান পিরিয়ডে চলে আসবো। অগাস্টান পিরিয়ডে ইম্পর্টেন্ট কি আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, আর স্যামুয়েল জনসন তো জনসন পিরিয়ডেরই। হ্যাঁ, এই দুজনই ইম্পর্টেন্ট। আর ড্যানিয়েল ডাফোকে হচ্ছে লাগবে না, উনি হচ্ছে কি উনি হচ্ছে যে আহ মানে উপন্যাস লেখা হচ্ছে শুরু করছে আর কি, ওই যে রবিনসন ক্রুসো লিখছে, নভেল লেখা শুরু করছে ড্যানিয়েল ডুফো। আচ্ছা, জনাথন সুইফট, উনি হচ্ছে বিটারেস্ট স্যাটারিস্ট, উনি অনেক কিছু নিয়ে স্যাটার করছে, যেমন দ্য ব্যাটল অফ দ্য বুকস, এটা কিন্তু স্যাটায়ার। গালিভার ট্রাভেলস, চার খন্ডে যে লিখছে, এটা কিন্তু স্যাটায়ার, ঠিক আছে। ড্রেপিয়ার্স লেটার, এটা কিন্তু স্যাটায়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ ইম্পর্টেন্ট কেন, উনি হচ্ছে কি মক হিরোইক পয়েট, এবং উনার বিখ্যাত আহ কাব্যগ্রন্থ হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। সরি, কাব্যগ্রন্থ না, এটাকে আমি বলবো কাব্য, রেপ অফ দ্য লক, যেটাতে হচ্ছে মক হিরোইক এপিক, এটা হচ্ছে একটা মক হিরোইক এপিক, ঠিক আছে। ওকে। এবং মক হিরোইক এপিক কেন বললাম, কারণ এটা হচ্ছে একটা সেটারিক্যাল পয়েন্ট, এবং এখানে উনি দেখাইছে কি আহ আচ্ছা, এটার এটার হচ্ছে এক্সপ্লেনেশন বা অত কিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। মোটামুটি ওনার রেপ অফ দ্য লক, আর একটা হচ্ছে কি
এসে অন ম্যান, এই এই দুইটা জিনিস মোটামুটি মনে রাখলেই হচ্ছে হবে। আচ্ছা, এটা হচ্ছে এসে অন ম্যান, এটা কিন্তু একটা পোয়েম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এপিক, তারপরটা হচ্ছে পোয়েম। এই দুইটা মনে রাখলে মোটামুটি চলবে। আচ্ছা, অগাস্টিন পিরিয়ড গেল। এজ অফ সেন্সিবিলিটি, এখানে কি, এখানে হচ্ছে স্যামুয়েল জনসন আর হেনরি ফিল্ডিং, অলিভার গোল্ডস্মিথ। এডমন্ড বার্গকে তো আপনারা সবাই চিনেন, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। থমাস গ্রে, উইলিয়াম ব্লেক। আচ্ছা, আমরা একটু দেখি হেনরি ফিল্ডিং কি। উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ নভেল, এবং উনি যেটা লিখছে, এই যে টম জোন্স, এটাই সম্ভবত উনি প্রথম লিখছে আর কি। আচ্ছা, আহ ওনার জন্য হচ্ছে টম জোন্সটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর কি, থমাস গ্রে। থমাস গ্রে হচ্ছে গ্রেভিয়ার্ড পয়েট। ঠিক আছে, উনি হয়তো বা অনেক দুঃখের কবিতা টবিতা লিখছে। সো এই দেখেন, ইলেক্টিভ রিটার্ন অনেক কান্ট্রি চার্চিয়ার, ও টু এ ডিস্টেন্ট প্রসপেক্ট অফ, অ্যাটেন্ড করেছে। আহ মানে উনি হচ্ছে ও টু দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট, মানে এই ধরনের নামগুলো দেখলে আপনি এটাকে টমাস গ্রে লিখছে ধরে নিতে পারবেন। মোটামুটি এরকম অবস্থা। এই জন্য উনি হচ্ছে গ্রেভিয়ার্ড পয়েট। আর এডমন্ড বার্গ তো আপনারা সবাই জানেন যে ফাদার অফ মডার্ন কনজারভেটিভিজম ফিলোসফি, এবং উনি কিন্তু আহ ব্রিটিশ ইয়াতে হচ্ছে দাঁড়িয়ে কি ঘোষণা করেন বলেন তো? এডমন্ড বার্গ কি ঘোষণা করেছিলেন? আচ্ছা, অলিভার গোল্ড স্মিথে চলে আসেন। ওনারটা হচ্ছে বাইকার অফ ওয়েকফিল্ড। এটা এটা মনে রাখলে হচ্ছে চলবে। আর উইলিয়াম ব্লেক হচ্ছে কি, উনি একই সাথে পয়েট এবং পেইন্টার, এবং ওনার নামগুলো একটু দেখেন, মানে ওনার সাহিত্য কর্মগুলোকে দেখেন। সং অফ ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হেভেন এন্ড হেল। হ্যাঁ। আচ্ছা, সো মোটামুটি এতটুকু মনে রাখতে পারলেই হচ্ছে হবে। আম, উইলিয়াম ব্লেকেরটা আমি কিভাবে বলবো, উনি উইলিয়াম ব্লেকের হচ্ছে উনি একটু কল্পনা প্রবণ ছিলেন আর কি। উনি হচ্ছে আহ মানে কল্পনা করে হচ্ছে অনেক কিছু লিখতে হতো, মানে সবই তো কল্পনাই। বাট উনি যেহেতু হচ্ছে আহ একই সাথে পয়েট এবং পেইন্টার ছিলেন, আপনি দেখবেন যে উনার উনার গুলো দেখেন, দ্য হেভেন এন্ড হেল এর মধ্যে ম্যারেজ, দ্য সং অফ ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্স, মানে দুইটা বিপরীত ধর্মী জিনিসগুলো নিয়ে একসাথে মিলানো ট্রাই করছে। মোটামুটি এইভাবে আপনি উইলিয়াম ব্লেককে মাথায় রাখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আমি যে পিডিএফটা দিচ্ছি, এর বাইরে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না, কোনো দরকার নেই। মানে এর বাইরে আপনার, মানে অ্যাটলিস্ট এই প্রথম দুইটা টপিকের জন্য, অর্থাৎ লিটারি টার্মস, তারপর হচ্ছে যে আপনার এটাকে কি বলে, সালগুলা, তারপর হচ্ছে আপনার আহ, এই যে যে দুইটা এই যে আপনাদেরকে আমি দেখালাম, এলিজাবেথান এইজ, অর্থাৎ মানে রিনাইসেন্স পিরিয়ডটা আর কি, তারপর গিয়ে হচ্ছে আপনাদের নিও ক্লাসিক পিরিয়ড, এই দুইটার আমি আপনাদেরকে যতটুকু দেখাই দিলাম, এর বাইরে কিন্তু কোনো কিছুই হচ্ছে লাগবে না। সো আমি যেটা আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা ইংলিশ লিটারেচারের খুব বেশি প্রশ্ন হচ্ছে নাও আসতে পারে, এক্সপেক্ট করতেছি না, সেহেতু আমরা একটা মিনিমাল প্রিপারেশন হচ্ছে মোটামুটি রাখবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসের কথা আমি একটু বলে দিই। আমাদের নেক্সট ক্লাসও হচ্ছে এরকম 10টার দিকে হবে। আচ্ছা, আপনাদের তো এই টাইমে ক্লাস হলে সমস্যা নাই, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে এই টাইমে যদি ক্লাস হলে সমস্যা না থাকে তাহলে খুবই ভালো। আহ আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে রুটিনটা একটু দেখাই। রুটিনটা কি দেখা যাচ্ছে? এলজিডি রিটার্নের জন্য বুক লিস্টটা দিলে ভালো হতো।
বুঝলাম না, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, একটু দাঁড়ান, দেখানোর ব্যবস্থা করতেছি। এলজিডি রিটেনের জন্য বুক লিস্ট, আচ্ছা। রিটেনের জন্য বুক লিস্ট বলতে আমি হচ্ছে আপনাকে বলবো, আপনি আগে প্রিভিয়াস ইয়ারের যেটা রিটেন কোশ্চেন ছিল সেটা একটু দেখেন। আমরা কিন্তু রিটেন কোশ্চেন হচ্ছে মনে হয় গ্রুপে আপলোড করছি, অথবা আপলোড না করে থাকলে আমরা কালকে আপলোড করে দিব। তো আপনি আগে রিটেনের কোশ্চেন দেখেন, যেখানে আপনি দেখবেন আম, আপনার কিন্তু মোটামুটি বাংলা থেকে, আচ্ছা একটু দাঁড়ান, আমি হচ্ছে আপনাদেরকে একটু রুটিনটা দেখাই নিই, রুটিনটা দেখাই নেওয়ার পর হচ্ছে এটা আমি আপনাদেরকে বলতেছি। এমসিকিউ এক্সাম এই যে রুটিনে লেখা আছে তো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পেমেন্ট করে ফর্ম ফিল আপ করেছেন, আচ্ছা ঠিক আছে। পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে থাকলে আমি হচ্ছে, আপনি এবার আমাকে নক দিতে পারেন। আচ্ছা দাঁড়ান, আপনারা যারা হচ্ছে অ্যাডমিট হতে চান, ঠিক আছে, আপনারা যারাই অ্যাডমিট হতে চান, অ্যাডমিট হতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যেখানে দিলাম, নক দিলে আমি আপনাদেরকে অ্যাডমিট করে গ্রুপে অ্যাড করাই ফেলবো। আমি এখানে কয়েকজন হচ্ছে স্ক্যাটার্ড হইতে হচ্ছে যে অ্যাডমিট হয়েছে, কয়েকজন হচ্ছে বিজয়ের কাছে অ্যাডমিট হয়েছে, তো আমি এখনো সবাইকে জয়েন করাইতে পারি নাই আর কি গ্রুপে। সো প্যানিক হওয়ার কিছু নাই, যেহেতু আমরা মাত্র শুরু করলাম, অসুবিধা হবে না। আচ্ছা, রুটিনটা সবাই দেখতে পাচ্ছেন না? রুটিনে আমরা কিন্তু 25টা ক্লাস রাখছি, এবং আপনি দেখবেন যে আমাদের যেমন আজকে হচ্ছে 3 তারিখ যে ক্লাসটা হলো, এটার ম্যাটেরিয়ালস তো আমি এখনই আপলোড করে দিব। আপনাদের এটার পরীক্ষা হবে হচ্ছে 5 তারিখ। তো আমরা যেটা ট্রাই করবো, আপনারা যেহেতু এই পরীক্ষাগুলো ফ্রি দিবেন, আহ মানে যারা অ্যাডমিট হয় না ওনারাও হচ্ছে দিতে পারবেন। ইন দ্যাট কেস আপনাদের জন্য হচ্ছে আমরা আম, মানে ফ্রি একটা ফিচার হচ্ছে রাখবো আর কি। মানে এই পরীক্ষাগুলো হচ্ছে সবাই দিতে পারবেন এরকম। এবং এরপর আম, আপনারা যারা হচ্ছে পেইড হবেন তারা কিন্তু আমাদের একটা মানে ওয়েবসাইটে কিন্তু একটা ইন্টারনাল সেকশনে হচ্ছে চলে যাবেন, যেখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মার্কস, তারপর হচ্ছে র্যাঙ্কিং, এগুলো সব হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে? মানে এখন তো আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, কিন্তু আমরা হচ্ছে আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাবো। ওয়েবসাইটে হচ্ছে যে এই সবগুলো জিনিস হচ্ছে সেট করা থাকবে, আপনাদের ক্লাস ভিডিও, ক্লাস লেকচার, প্রশ্ন, এগুলো আর কি। আর আমরা আপনাদেরকে যে যে ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই করতেছি সবগুলো হচ্ছে ওখানে সিরিয়ালি থাকে। সো যে কোনো সময় ওখান থেকে দেখে নিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা দেখেন, আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সেখানেই কিন্তু আমি ওয়ার্ডস নিয়ে, তারপর হচ্ছে মেইনলি গ্রামার নিয়ে হচ্ছে আলোচনা করবো, এবং গ্রামার আমরা প্রিপারেশন কিভাবে নিবো এটার উপরে ফুল ওভারভিউ দিব। তো আজকের ক্লাসটা যেহেতু আমি জাস্ট গতকালই লঞ্চ করছি, গতকালই বলছি, কিন্তু আমি বলবো যে 5 তারিখের ক্লাসে আপনারা যাতে সবাই থাকেন, এবং আপনাদের আরো যারা ফ্রেন্ড হচ্ছে আছে যারা এই কোর্সটা হচ্ছে করতে চাচ্ছে, আমি বলবো যে সবাইকে আপনারা একটু ইনফর্ম করে দেন, ওনারা যাতে হচ্ছে এটাতে জয়েন করে। কারণ নেক্সট ক্লাসে আমরা মোটামুটি আহ মানে হচ্ছে ইংলিশের প্রিপারেশন নিয়ে হচ্ছে ফুল একটা আইডিয়া হচ্ছে দিতে পারবো। দেখবেন যে আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে ইংলিশের প্রিপারেশনের একটা ফুল আইডিয়া একদম হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের সেশন এখানে শেষ করবো আর কি। যদি কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত বলবেন। এক্সাম কিভাবে হবে? এক্সাম হচ্ছে, আপনারা কি উত্তরণ বা এরকম কোথাও পরীক্ষা দিয়েছে নাকি আমি জানি না। আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি লগ ইন যখন করবেন, ওয়েবসাইটে হচ্ছে আপনারা হচ্ছে ঢুকে পরীক্ষা দিতে পারবেন আর কি। মানে আপনারা পরীক্ষাগুলো সব হচ্ছে ওয়েবসাইটে দিবেন, তারপর আপনাদের ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার ওয়েবসাইটেই হচ্ছে পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হচ্ছে ফ্রি ম্যাটেরিয়ালস গুলো দিব। এরপর আপনারা যারা পেইড থাকবেন আপনারা হচ্ছে সবকিছু এভরিথিং হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে পাবেন। ওয়েবসাইটে কিভাবে পাবো? আচ্ছা, আপনারা যারা অ্যাডমিট হয়েছেন তাদেরকে আমি ওয়েবসাইটে হচ্ছে অ্যাড করে ফেলবো, আমি এখনো অ্যাড করা শুরু করি নাই আর কি। এক্সাম টাইম, এক্সাম টাইম হচ্ছে আমরা যখন থেকে ওপেন করব, যেমন আমি রুটিনে দেখাইলাম যে 5 তারিখ থেকে এক্সামটা শুরু। তো 5 তারিখ সকাল 10টায় হচ্ছে এক্সামটা ওপেন হবে। এরপর থেকে এটা
যতদিন পর্যন্ত কোর্স চলবে ততদিন পর্যন্তই ওপেন থাকবে, আপনি যে কোনো সময়ে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, আপনি একবার পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষা আপনি চাইলে আবারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি প্রতিবার পরীক্ষা দিয়েই হচ্ছে আপনার মার্কস আপনি কত পাচ্ছেন এটা দেখতে পারবেন। আর পরীক্ষাগুলো থাকবে হচ্ছে মেইনলি 30 মার্কসের, মানে 25 থেকে 30 মার্কসের আর কি, যেখানে আপনার প্রতিদিনের টপিকের সাথে 5 নম্বরের ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে থাকবে। ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড, স্পেলিং অথবা সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে। আচ্ছা, আর সিনোনিম অ্যান্টোনিম এই জিনিসগুলোর পিডিএফ হলো যে আমরা আপনাদেরকে ক্লাসের সাথে সাথে হচ্ছে দিতে থাকবো, যেটা আপনারা ক্লাসের পড়াশোনার পাশাপাশি হচ্ছে শেষ করবেন। ক্লাস টাইম 9:30 হলে ভালো হয়। আচ্ছা, ক্লাস টাইম নিয়ে না মানে সবাই বলতেছিল যেটা যে 10টার আগে নাকি হচ্ছে যে একদম ডিনার সহ শেষ করা যায় না, এটা অনেকে বললো, দ্যাটস ওয়াই আমি কিন্তু 10টায় রাখছি, না হলে আমার কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা এটা একটু গ্রুপে বলেন, গ্রুপে আলোচনা করেন। সবাই বললো যে যে আপনাদের নামাজ পড়ে আবার ডিনার করে আসতে হচ্ছে যে 10টা বাজবে, এই কারণে কিন্তু আমি 10টায় রাখছি। সেবু 10টায় রাখলেই ভালো হয়। 10টায় রাখতে হবে। আচ্ছা, একটু একটু দেখেন যে হচ্ছে যে আপনারা কি হচ্ছে নামাজ শেষ করে ডিনার করে 10টার মধ্যে আসতে পারেন কিনা। আর আমি যেটা ট্রাই করব, আপনাদের ক্লাসগুলো আমি একদমই লম্বা করবো না, মানে আজকে তো একটু হচ্ছে যে জয়েন করতে দেরি লাগছে বা এরকম, বাট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কনসাইজ একটা আইডিয়া দিয়ে দেওয়ার ট্রাই করবো। এরপর আপনারা তো ক্লাসটা আবার রেকর্ডিং পাবেন, সেটা আপনারা আবারও দেখতে পারবেন, মানে যেটা যে অংশটা আপনাদের মিস হয়ে গেছে বারবার দেখতে হচ্ছে সেটা সেটা বদার করার দরকার হবে না I guess। কিন্তু একদম অল্প একটা সময়ের মধ্যে, ধরেন যে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, এর মধ্যে আপনাদের ফুল টপিক হচ্ছে কভার হয়ে যাবে। আজকের টপিকটা তো ধরেন যে একদমই মানে একদমই অল্প একটা জিনিস আর কি, কিন্তু কালকে থেকে দেখবেন মানে নেক্সট ক্লাস থেকে দেখবেন যে অনেকগুলো জিনিস হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে পড়াতে হচ্ছে, এস বিকজ আমাদের কিন্তু খুব বেশি ক্লাস না, 25টা ক্লাস, তার মধ্যে একটা আজকে চলে গেছে আর 24টা। আগে কিভাবে এক্সাম দেওয়া যায়? পেমেন্ট অ্যাডমিট হওয়ার আগে এক্সাম দেওয়া যাবে। আপনারা হচ্ছে যে প্রথম যে 5টা এক্সাম এটা আমরা হচ্ছে ফ্রি রাখতেছি, সেটা হচ্ছে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে দিয়ে দিব লিঙ্ক, ওই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে আহ, মানে ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষা দিতে পারবেন, মানে ফ্রি পরীক্ষাগুলো দিতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আর তো কোনো প্রশ্ন নাই আশা করি। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য, এবং গুড নাইট।